স্টেপ আছে কতবার বলছিলাম তিনটা ইনিশিয়েশন প্রপাগেশন আর হচ্ছে টার্মিনেশন ওটা আছে না তাহলে আজকে আমাদের দেখব যে ইনিশিয়েশনটা কিভাবে হয় দেখো ইনিশিয়েশন মানে হচ্ছে সূচনা হওয়া প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থায় সূচনা হওয়া দেখো একটা রিঅ্যাকশন আছে দেখো CH2 লেখো সবাই হ্যাঁ এই বিক্রিয়াটা লাগবে ওকে লাস্টের ওই যে ল্যাক্টোবেট পিছনে তারপর দাও অর্থাৎ কি হবে বলতো CH2 ইনিশিয়েশনে যেটা হয় যে এই যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত হবে এটা হচ্ছে ইনিশিয়েশন রিঅ্যাকশন এগুলো কিন্তু পরীক্ষা লাগবে আর মানে কি জানো তো ফ্রি রেডিক্যাল এটা মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল এখানে যে কোনো কিছু থাকতে পারে ক্লোরিন থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে তার সাথে কি কিছু কইছে বলো তো আমি কথা বলছি সি এর উপর আবার ইয়ে দিলেন কেন কোথায় ওইখানে কি একটা হাত আছে আমি কিছু ওই যে ওটা ওই ফ্রি রেডিক্যালটা এখানে চলে গেছে এক্সচেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর এখানে লিখে দিতে হবে এটা মানে হচ্ছে যে ইনিশিয়েশনে যেটা হয় ইনিশিয়েশনে যেটা হবে এই যে ডাবল বন্ড আছে না এই যে ডাবল বন্ড না এই ডাবল বন্ডটা ভেঙে এই যে সিঙ্গেল বন্ডে পরিণত হবে আর এই ফ্রি রেডিক্যাল হ্যাঁ এক্স চিহ্ন যদি লিখে কি বুঝেছেন এটা সাথে যে কোনো কিছু হতে পারে এটা একটা হাত x এর যে কোনো কিছু হতে পারে CH3 হতে পারে CH2 হতে পারে মানে এটা আমরা ধরব জাস্ট x দিয়ে আমরা করে ফেলবো হ্যাঁ এখানে লিখতে হবে ফ্রি রেডিক্যাল লেখো এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল attack on লেখো attack on double bond of নেটে যেগুলো দেয়া আছে হ্যাঁ নেটের গুলো অনেক কঠিন আমি কিন্তু স্লাইড দিচ্ছি বাট নেটের যে রিঅ্যাকশন অনেক কঠিন সো তোমরা পারো এটা আমার যে নোট করা আছে এটা খুব ইজি আর এজন্য এটা করো না তাহলে আমি কি বললাম যে প্রথমে এক নম্বর স্টেজে কি হয় এইভাবে বিক্রিয়া দিয়ে দিতে হবে হ্যাঁ ইনিশিয়েশনে যেটা হবে মনে রাখবা ডাবল বন্ডে কোনো চেইন থাকলে সেটা ভেঙে সিঙ্গেল বন্ড পরিণত হয় এটাকে আমরা বলছি ফ্রি রেডিক্যাল এই ফ্রি রেডিক্যাল অ্যাড আপন ডাবল বন্ড অফ মনোমার এই যে ডাবল বন্ড আছে না এটা তো মনোমার ছিল কতক্ষণ আমরা বললাম মনোমার এটাকে ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত করবে অ্যাড আপন ডাবল বন্ড অফ মনোমার এই ফ্রি রেডিক্যাল থাকার কারণে এখানে ভেঙে কি হয়ে গেছে সিঙ্গেল বন্ডে পরিণত হচ্ছে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ইনিশিয়েশন ওকে আর সবাই এখন তুলে দাও এটা কিন্তু নাইস স্লাইড এই রিঅ্যাকশন দিয়ে দিতে হবে তোমাদের এরপর আসো কি প্রপাগেশন কি আছে প্রপাগেশন মানে কি প্রসেসিং প্রক্রিয়াটা কি হবে দুটো থাকে সেন্সর দেখো কি আছে আমি বলতে কোশ্চেন এই প্রসেসের মধ্যে সব সময় কাজটা বেশি হবে यस রাইট লেখা হবে না তখন কি হবে বলো তো এই যে রিঅ্যাকশনটা উৎপন্ন হলো এটাই আমরা আগে লিখছি এটা কি লিখব তারপর দাও আর CH2 CH X CH2 CH ঠিক আছে এই বাদ চিহ্ন না এটা পুরো তো এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল এগুলো বলা ফ্রি রেডিক্যাল পুরো পড়ে আসছে মনে হয় রেডিক্যাল এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল চিহ্ন যখন আমরা অক্সিজেনের সাথে প্রভাবিত করে আসছি না O3 ওজোন স্তরে যে রিঅ্যাকশনগুলো পড়ে আসছিল ওগুলো বলা ফ্রি রেডিক্যাল বলা হয় কি বলা হয় ফ্রি রেডিক্যাল এখানে যেটা করা আছে দেখো এই যে এখানে একটা ছিল না এটা তো ঠিকই আছে এই ফ্রি রেডিক্যাল থাকার কারণে এখানে কি হয়েছে একটা H আর একটা বাড়ছে এখানে H এর পরিবর্তে আমরা কি দিছি বলো তো এটা H ছিল দিছি এটা ফ্রি রেডিক্যাল থাকার কারণে এটা এক্সচেঞ্জ হয়ে গেছে ক্লিয়ার এখন প্রপাগেশন মানে হচ্ছে এই যে রিঅ্যাকশনটা এটা যদি এগেইন এন্ড এগেইন হয় তাহলে এটা বলা প্রপাগেশন এই পুরো প্রসেসটা বারবারই ঘটে যদি ঘটতে থাকে তখন তাকে বলা হয় প্রপাগেশন বলা হয় ঠিক আছে অথবা এটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট এটাকে কি বলা হয় এই যে এখানে নতুন একটা
নতুন একটা জায়গা সৃষ্টি হয়েছে যে এক্সিডেন্ট পরিবর্তে কি এইচ হাইড্রোজেন আছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। এটা বলা হয় কি অ্যাক্টিভ সাইট। ক্লিয়ার? পরীক্ষা তো এভাবে দিতে হবে স্যার ওই যে ফুটাটার চারপাশে কি গোলাটা দিতে হবে? না না না, বুঝানোর জন্য বলবো যে এখানে কি ছিল বলো তো, এখানে x ছিল না, এটা যে অ্যাক্টিভ সাইটের জন্য হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। ওভাবে দিতে পারে বোঝার জন্য ওটা বলছি না দিছি। আর এই প্রসেসটা যদি বারবারই হতে থাকে, এই রিঅ্যাকশনটা বারবারই ঘটে, একই সেম জিনিস হবে, যদি সেম জিনিস হয় তাকে কি বলা হয়? প্রোপাগেশন বলা হয়। আর তোমরা যেটা করবা এই রিঅ্যাকশনগুলো দিবা, এইগুলো লেখা লিখে রিঅ্যাকশনগুলো দিয়ে দিবা। বুঝা গেছে? রিঅ্যাকশন কিন্তু দিতে হবে মাস্ট, না হলে কিন্তু শেষ হবে। আচ্ছা, এখন আছে টার্মিনেশন। টার্মিনেশন মানে কি? টার্মিনেশন আর কিছু দিতে হবে। টার্মিনেশনে যেটা হয় আর কি, টার্মিনেশন কি হবে বলতো? এই বিক্রিয়াটা শেষ হবে, লাস্ট স্টেজ অফ পিরিয়ডিক্যাল পলিমারাইজেশন। হবে টার্মিনেশন মানে কি? ঠিক আছে, এর আরেকটা কথা বলা আছে, এটা ডিপেন্ড করে, এখানে আরেকটা জিনিস বলা হয় ডেট অফ পলিমারাইজেশন। এর আরেকটা নাম কি বলতো? ডেট অফ পলিমারাইজেশন। ডেট অফ হ্যাঁ পলিমারাইজেশন। আর টার্মিনেশনটা ডিপেন্ড করে একটা বিষয়ের উপর, দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার। টেম্পারেচার, দুই নম্বরটা হচ্ছে প্রেসার, তিন নম্বরটা হচ্ছে হিট। হিট বা টেম্পারেচার একই কথা। এগুলো কি টার্মিনেশন নির্ভর করে এগুলোর উপর? টার্মিনেশন এই বিষয়গুলো প্রভাবের সাথে কাজ করে আর কি টার্মিনেশন। ঠিক আছে, বুঝে গেছে? এই টার্মিনেশনের অর্থ হচ্ছে এখানে হয় কি জানো, এই যে টেম্পারেচার, প্রেসার বা হিট যেগুলো ব্যবহার করছে, এগুলো হচ্ছে প্রভাব। টেম্পারেচারের মধ্যে কি হিট অন্তর্ভুক্ত না? তাপমাত্রা হ্যাঁ হ্যাঁ, ওটা কথা বলবো, হিট বা টেম্পারেচার একই জিনিস, যেটা বললাম। কারণ দেখো যে লাইলন যে বলে, পলিস্টার আমরা হচ্ছে পলিমার তৈরি করি, বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র, মানে গলায় তৈরি করা হয়, হিট দিয়ে তৈরি করা হয় না? হিটের তাপটা একটু বেশি থাকে স্যার। হ্যাঁ, হিটের তাপটা একটু বেশি থাকে। তো লাগে তো, হ্যাঁ দেখা যায় না? ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবা, টার্মিনেশনের জন্য কয়টা প্রভাবশীল কাজ করে? একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার এবং হিট। এখন কথা হচ্ছে স্যার টার্মিনেশনে তাহলে কি হয়? আরেকটা জিনিস বলা আছে ডেট অফ পলিমারাইজেশন। এখানে যেটা হয়, টার্মিনেশনে যেটা হয়, এই প্রভাবগুলো কাজ করে কাপলিং রিঅ্যাকশনের মাধ্যমে এই বিক্রিয়ার গতিকে রোধ করে ফেলে। বিক্রিয়ার গতিকে রোধ করে ফেলে মানে এই বিক্রিয়াটা একটা জায়গায় যায় স্টপ করে দেয়, তাকে বলা হয় টার্মিনেশন। কারণ দেখো এই বিক্রিয়া তো বারবারই কন্টিনিউয়াসলি চলতে আছে, কিন্তু টার্মিনেশনে যখন যাবে, লাস্ট স্টেজে যখন যাবে, এই টেম্পারেচার, প্রেসার বা হিট প্রয়োগ করে প্রভাব কাজ করে একটা কাপলিং রিঅ্যাকশন হয়। এই কাপলিং রিঅ্যাকশনের মাধ্যমে কি করা হয়? এই টার্মিনেশন বিক্রিয়াকে সম্পূর্ণ করে দেওয়া হয়। এর এক্সাম্পল হচ্ছে নাইট্রোবেনজিন। দেখো একটা হচ্ছে, এর এক্সাম্পল হচ্ছে নাইট্রোবেনজিন। এই কি টার্মিনেশনে? হ্যাঁ, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন এক্সাম্পল কি? নাইট্রোবেনজিন। ঠিক আছে, আবার দেখো এখানে বলা আছে খুব ভালো করে, ওই যে বলা আছে ডাইজ বা নিউ, এই যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অলরেডি আমি বলে ফেলছি, ওখানে খুব বেশি ডিটেইলস লেখা নেই, এজন্য বললাম। সেই ফ্যাক্টরগুলো হতে পারে টেম্পারেচার, হতে পারে প্রেসার, হতে পারে হিট। এগুলো কি করে? নাইট্রোবেনজিনের ক্ষেত্রে ধরো একটা কোনো রিঅ্যাকশন আছে, এটাকে কি করে? টার্মিনেট করে দেয়, শেষ করে দেয় রিঅ্যাকশন। আরেকটা জিনিস মনে রাখবো, প্রত্যেকটা জিনিস কি একটার উপর একটা নির্ভরশীল। তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ডিফারেন্ট স্টেপ অফ চেইন পলিমারাইজেশন। এখানে তিনটে স্টেপ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনিশিয়েশন। ইনিশিয়েশনে কি হয়? ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ডে একটা স্টেপ তৈরি করে ফেললো, পরবর্তীতে এটা আবার কি করে? রিপিট, আবারও এটা পুনরায় রিপিট হতে থাকে। রিপিট হওয়ার সেটা কি বলা হয়? এখানে আমরা নতুন করে কি, এই যে একটা হ্যালোজেন ছিল, হ্যালোজেন গ্রুপটাকে সরায় হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপন হয়েছে, এই ধরনের রিঅ্যাকশন কি বলা হয়? প্রোপাগেশন বলা হয়। অথবা ওটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট, নতুন করে অ্যাক্টিভ সাইট তৈরি হয়েছে, এটাকে বলা হয় প্রোপাগেশন। তিন নাম্বারটা হচ্ছে কি বললাম? টার্মিনেশন। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডেট অফ পলিমারাইজেশন। টার্মিনেশনে কি কি হয়? টার্মিনেশন কি করে? টেম্পারেচার, প্রেসার এবং হিট এটা দেওয়ার মাধ্যমে কি করে? বিক্রিয়াকে কাপলিং এর মাধ্যমে, কি কোন বিক্রিয়ার মাধ্যমে? কাপলিং রিঅ্যাকশন। কাপলিং রিঅ্যাকশনের মাধ্যমে কি করে? কাপলিং একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়ার নাম তুমি ইন্টারমিডিয়েটে পড়েছো, কাপলিং রিঅ্যাকশন। এটাকে কাজ করে হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। হ্যাঁ, কাপলিং রিঅ্যাকশনের মাধ্যমে এই বিক্রিয়ার গতিকে রোধ করে ফেলে। রোধ করা মানে একটা জায়গায় স্টেবল করে দেওয়া, অর্থাৎ টার্মিনেট করে শেষ করে দেওয়া।
মানে এরপর আর বিক্রিয়া সংঘটিত হবে না, এই ধরনের বলা হয় টার্মিনেশন। ক্লিয়ার? আমরা জানি এখন পরীক্ষা কিন্তু থাকবে না, হ্যাঁ এভাবেই থাকবে, ডিফারেন্ট স্টেজে চেঞ্জ পলিমারাইজেশন। সো খুব সুন্দর করে তিনটা রিঅ্যাকশনদের ঠিক মতো করে বোঝাই দিতে হবে। ক্লিয়ার? এখন আসলে এই পার্থক্যটা লাগবে, চেইন গ্রোথ পলিমারাইজেশন আর স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। অলরেডি চেইন গ্রোথ আর স্টেপ গ্রোথ পলিমারাইজেশন আমরা বলে পড়াইছি, বুঝছো? অলরেডি আমরা অনেকে ক্লাসে এটা কি বোঝা গেছে? এখন লেখো ডিফারেন্সিয়েট বিটুইন, এটাও লেখো ডিফারেন্সিয়েট বিটুইন differentiate between differentiate between chain and step growth নাকি লেখো চেইন গ্রোথ আর স্টেপ গ্রোথ, চেইন এন্ড স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। ক্লিয়ার? এটা পরীক্ষা থাকে। এখন চেইন কি বলছিলাম, চেইন গ্রোথ কি আর স্টেপ গ্রোথ কি বলছিলাম? প্রথমে এক নম্বরে দেয়া আছে, বলো দেখাও। চেইন গ্রোথে পলিমারাইজেশনটা ফরমেশন হয় পলিমার থেকে, বাট আনস্যাচুরেটেড মনোমার। আনস্যাচুরেটেড মানে কি? স্যাচুরেটেড মানে কি সম্পৃক্ত, আর আনস্যাচুরেটেড মানে হচ্ছে অসম্পৃক্ত। স্যাচুরেটেড মানে কি সম্পৃক্ত, তেল ছোট ওই জায়গা। হ্যাঁ 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 সম্পৃক্ত, ওয়েল ফ্যাট এবং ওয়ার্ক যেটা সম্পৃক্ত অসম্পৃক্ত এই জিনিসগুলো। তাহলে কি পার্থক্য পরীক্ষা থাকবে? নাম্বার 1 যেটা সেটা চেইন গ্রোথ যে পলিমারাইজেশনটা সেটা কোথা থেকে? আনস্যাচুরেটেড গ্রোথ থেকে হবে। আর হচ্ছে স্টেপ গ্রোথে কি হবে বলো তো? বাই ফাংশন অথবা মাল্টি ফাংশনাল গ্রুপ হতে পারে, বাই ফাংশন অথবা মাল্টি ফাংশনাল গ্রুপ। মানে বাই ফাংশন মাল্টি ফাংশনাল গ্রুপ বলতে ধরো এটা একটা কি গ্রুপ? CH2 এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ। এরকম কি হতে পারে বলতো? স্টেপ গ্রুপটা অনেকগুলো, একটাও থাকতে পারে এবং অনেকগুলো থাকতে পারে। ওকে, তারপরে কি বলা আছে দেখো, এই পলিমার চেইন ইজ ফর্মড এট দ্য বিগিনিং অফ দ্য বাই দ্য অ্যাটাচমেন্ট অফ এ ওয়ান মনোমার এট আ টাইম। অর্থাৎ চেইন গ্রোথের ক্ষেত্রে কি হয়, একটা মনোমার একটা মনোমারের সাথে যুক্ত হবে, বাট এখানে কি হবে বলতো? অলিগোমার আর ফর্মড এট দ্য বিগিনিং এন্ড আর লেটার কম্বাইন্ড টুগেদার ফর্মিং দ্য পলিমার চেইন। আর স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে কি হবে? অলিগোমার তৈরি হবে। অলিগোমার হলে কি হবে বলতো? মনোমারগুলো ফিক্স। তোমাদের বলছিলাম মনে আছে কি? অলিগোমার কাকে বলে বলছিলাম বলতো? কারে বলে দেয়? এই যার হচ্ছে কি রিপিটিং ইউনিট 2 থেকে 10 তাকে বলা হয় অলিগোমার। তাহলে কি বলা বলতো? চেইনের ক্ষেত্রে যেটা হবে, একটার সাথে একটা মনোমার যুক্ত হতে থাকবে, বা স্টেপ গ্রোথের ক্ষেত্রে কি হবে? প্রথমে অলিগোমার করতে হবে। অলিগোমার করতে হলে কি হবে? তাহলে ওই 2 থেকে 10 এর মধ্যে মানে মনোমারটা ফিক্স থাকবে, সেভাবে যুক্ত হবে, সেটা কথাই বলা হয়েছে। তারপর দেখো মনোমার, তাহলে মনোমারটা কি? এখানে বলা হয় মনোমারটা হচ্ছে আনস্যাচুরেটেড, আর স্টেপ গ্রোথের ক্ষেত্রে স্যাচুরেটেড বলা যায়। এটা একটা পার্থক্য। অথবা বলা যেতে পারে বাই ফাংশনাল বা মাল্টি ফাংশনাল। তাহলে এটা কি? আনস্যাচুরেটেড, আর স্যাচুরেটেড বাই ফাংশনাল অথবা মাল্টি ফাংশনাল। বুঝা যাচ্ছে? তারপর কি বলা আছে দেখো, there is no rate loss of monomer at the beginning। অর্থাৎ এই বিক্রিয়া যখন শুরু হবে এর কোনো লস হবে না, মনোমারে কোনো লস হবে না, বাট ওটার ক্ষেত্রে কি হবে? ওটার ক্ষেত্রে এই রেপিড লস অফ মনোমার কিন্তু লস হবে বিগিনিং। দেখা যাবে এই বিক্রিয়ার শুরুতে মনোমারে লস হবে। তারপর একটা বলা আছে দেখো, an active site can be observed at the end of the polymer chain, all the monomer are active themselves। অর্থাৎ তোমরা দেখে আসছিলা চেইন গ্রোথের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে প্রোপাগেশন করলাম একটা অ্যাক্টিভ সাইট তৈরি হয়েছে, তাহলে চেইন গ্রোথ রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে? একটা অ্যাক্টিভ সাইট ফর্মেশন হবে, ঠিক আছে শেষে। বা স্টেপ গ্রোথের ক্ষেত্রে শুরু থেকে যে মনোমারগুলো থাকে সবগুলো মনোমারই অ্যাক্টিভ সাইট। ভালোভাবে খেয়াল করো, চেইন রিঅ্যাকশন যখন হয়েছিল অ্যাক্টিভ সাইট কই? সবার শেষে হয়েছিল, কিন্তু যদি স্টেপ গ্রোথ রিঅ্যাকশন হয় ওটা, তাহলে কি হবে? ওই অ্যাক্টিভ সাইট শুরু থেকেই সৃষ্টি হবে। ক্লিয়ার? তারপর কি বলা আছে দেখো, require initiator to break the double bond to monomer molecule। আমরা একটু আগে দেখছিলাম, কি দেখছিলাম বলো তো? এরকম দেখছিলাম CH2 ডাবল বন্ড CS, এটা যখন হলো তখন কি হলো বলো তো? CH2 এরকম হয়েছিল তো। এটা মানে হচ্ছে তোমার চেইন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে? তোমার ইনিশিয়েটর দরকার।
ইনিশিয়েটর বাট স্টেপ গ্রোথের ক্ষেত্রে কোনো ইনিশিয়েটর তোমার দরকার নেই। ইনিশিয়েটরের কাজ কি? এই যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট করে। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ইনিশিয়েটরের কাজ কি, কাজ হচ্ছে স্যার ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, চেইন গ্রোথ রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে, ইনিশিয়েটর লাগতেছে, বা স্টেপ গ্রোথের ক্ষেত্রে কোনো ইনিশিয়েটর লাগবে না। তারপরে দেখো ও শো নো গ্রোথ অফ পলিমার চেইন আফটার টার্মিনেশন। চেইন গ্রোথের ক্ষেত্রে কি হয় বলতো, চেইন গ্রোথের ক্ষেত্রে যেটা হবে যে একটা বিক্রিয়া যখন শেষ হবে তখন আর কোনো প্রকার টার্মিনেশন এরা শো করবে না, বা স্টেপ গ্রোথের ক্ষেত্রে টার্মিনেশন কি করবে বলতো, শো করবে, শোস নো টার্মিনেশন। মানে টার্মিনেশন মানে কি, তারপরে গন্তব্য বলে স্যার হ্যাঁ। যেটার মধ্যে তো আর স্টেপ গ্রোথের ক্ষেত্রে বলছে যে শোস নো টার্মিনেশন, টার্মিনেশন শো করবে না স্টেপ গ্রোথের ক্ষেত্রে, বা এটাতে শো করবে। এই যে আমরা রিঅ্যাকশন দেখলাম একটু আগে, টার্মিনেশন হয়ে গেল বা এটাতে শো করবে না। তারপর কি বলা আছে দেখো, লাস্ট একটা কথা বলা আছে যে এনি টাইপ অফ মলিকুল ক্যান বি অবজার্ভ। এনি টাইপ অফ মলিকুল ক্যান বি অবজার্ভ করা যায় কোথায়, চেইন গ্রোথ পলিমারাইজেশন বা স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে কি শুধু মনোমার আর পলিমার অবজার্ভ করা যায়। মানে এখানে শুধু মনোমার করা যায়, এখানে মনোমার এবং পলিমার দুটোই করা যায়। এটা হচ্ছে পার্থক্য। এই টোটাল কয়টা পার্থক্য পেলাম, অনেকগুলো। তাহলে আমরা একটু আবার শুরু থেকে বলি, একটা একটা করে বলি, তাহলে আমাদের বুঝতে হয়ে যাবে। হ্যাঁ, প্রথম হচ্ছে চেইন হচ্ছে কি, তো দেখো আনস্যাচুরেটেড, এটা একটা পার্থক্য, আনস্যাচুরেটেড। স্টেপ গ্রোথ কি স্যাচুরেটেড না, স্যাচুরেটেড দিতে পারো বা বাইফাংশনাল, বাইফাংশনাল আর মাল্টিফাংশনাল, বাইফাংশনাল আর মাল্টি। তুমি যদি একবার পড়ো অ্যাটলিস্ট 5টা ইউনিট মনে করতে পারো। ওকে, তাহলে এর মনোমার কি, এর মনোমার হচ্ছে আনস্যাচুরেটেড মনোমার আর আনস্যাচুরেটেড মনোমার আর আনস্যাচুরেটেড, এই কি মনোমার আর দেখা যাচ্ছে না বাইফাংশনাল, বাইফাংশনাল লিখলাম না, ক্লিয়ার। তারপর কি বলতো, এখানে কি হয়, ইনিশিয়েটর দরকার, ইনিশিয়েটর এভাবে লিখতে পারো, ইনিশিয়েটর is required here, initiator is required here, initiator is not required here, initiator is not required here, not required। বুঝা যাচ্ছে তো, তাই না? এবার কথা বলবো, তারপর কি বলবো তো, টার্মিনেশনটা শো করে, শোস তুমি যদি এভাবে লেখা আসো তাও হবে, শোস টার্মিনেশন, শোস টার্মিনেশন, ঠিক আছে। তারপরটা কি লিখবা, শোস নো টার্মিনেশন, শোস নো টার্মিনেশন, টার্মিনেশন মানে শেষ হবে। আমি কিন্তু বলতেছি মুখে মুখে, আমি যখন ছোট ছোট করে লিখতেছি আমার মুখে বলতেছি, যেন তুমি বুঝতে পারো। মোটামুটি লেখা যাবে না 4-5টা, বলে যদি তোমার মুখে কথাতে ইলে লিখতে পারো, 4টা হয়ে গেছে। যে আনস্যাচুরেটেড, এটা বায়োফাংশনাল, এটা হচ্ছে মনোমারগুলো আনস্যাচুরেটেড থাকে, মনোমারগুলো হচ্ছে বায়োফাংশনাল থাকে, ইনিশিয়েটরগুলো রিকোয়ার্ড হয়, ইনিশিয়েটর রিকোয়ার্ড হয় না, এটা টার্মিনেশন শো করে না, টার্মিনেশন শো করে না, এই জিনিসগুলো লেখা যাবে না। তারপরে কি, এই যে বলছে যে অ্যাক্টিভ সাইট প্রথমে কি, অ্যাক্টিভ সাইট হচ্ছে শেষে যায় শো করে, এটাতে শুরু থেকেই শো করে, ক্লিয়ার? পারবে না ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, আরেকটা পার্থক্য আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পলিমার এবং ম্যাক্রোমলিকুল। এটার মধ্যে কি পার্থক্য, পলিমার এবং আচ্ছা, এখন আসলে পলিমার এবং ম্যাক্রোমলিকুলের মধ্যে পার্থক্য কি, এই দুটো পার্থক্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আসবে। পলিমার এবং ম্যাক্রোমলিকুল, পলিমার এবং ম্যাক্রোমলিকুল
জিনিসগুলো হতো বারবার, হ্যাঁ আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্যারও লিখতো, স্যারের এরকম পার্থক্য আসলে ওইটুকু জায়গা মুছে তারপর লিখতো। আমার তখন বিরক্ত লাগতো, আরে স্যার জাস্ট এতটুকু মিশাই লিখতেছে, সেই জিনিসটা আমার মনে করে গেছে, আমি তো তাই করতেছি। আচ্ছা, পলিমার এবং ম্যাক্রোমলিকুলার মধ্যে পার্থক্য কি? পলিমারগুলো আমরা তো জানি, পলিমার কি বলতো? পলিমার ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাক্রোমলিকুল। পলিমার হচ্ছে লার্জ পলিমার, ম্যাক্রো মানে কি? একবার ও আণবিক কি করে আণবিক কি করে মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে ছোট। মাইক্রো মানে বড়, মানে ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে মাইক্রো ছোট, ম্যাক্রো বড়। যদি মাইক্রো ম্যাক্রো হিসাব করতে যান তাহলে স্যার ম্যাক্রো হবে বড় আর মাইক্রো। আচ্ছা, কনফিউশনে যাওয়ার দরকার নেই, এমনি দেখলে তুমি বুঝতে পারবে কি বলা হচ্ছে। দেখো, পলিমারগুলো হচ্ছে, পলিমার ইজ ওয়ান টাইপ অফ ম্যাক্রোমলিকুল, ঠিক আছে, দ্যাট কম্পোজ অফ এ লার্জ নাম্বার অফ রিপিটিং ইউনিট। অর্থাৎ পলিমারগুলো হচ্ছে কি, সবগুলো পলিমার হচ্ছে ম্যাক্রোমলিকুল, কিন্তু সবগুলো ম্যাক্রোমলিকুল আবার পলিমার নয়। পলিমারগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাক্রোমলিকুল, সেটা কি হয় বলতো? অনেকগুলো রিপিটিং ইউনিট থাকে। তোমাদের আমি গত ক্লাসে আমি তোমাদের এক্সাম্পল দিলাম বারবারই, এরকম না? একটা এক্সাম্পল দিলাম, CS2 CS2 এভাবে একটা এক্সাম্পল দিলাম না? মানে একটা জিনিস এক্সাম্পল হিসেবে দেখুন, যেটা বারবার কি হবে, এটা রিপিট হবে। লাস্ট মলিকুল বারবার রিপিটিং যে সংখ্যাটা থাকবে ওটা রিপিট হবে। যদি রিপিট হয় সেটাকে বলা হয় পলিমার। এখন ম্যাক্রোমলিকুল কি? ম্যাক্রোমলিকুল ইজ এ ভেরি লার্জ মলিকুল। আর ম্যাক্রোমলিকুল কি? ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। ঠিক, এখন কনফিউশন নাই। তাহলে ম্যাক্রোমলিকুল ইজ এ ভেরি লার্জ মলিকুল উইথ ডায়ামিটার রেঞ্জ কত? 100 থেকে 1000 অ্যাংস্ট্রম। 100 থেকে কত? 1000 অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রম শুনে যেটা বুঝছো? অ্যাংস্ট্রম কত? 100 থেকে 1000, ঠিক আছে, 100 থেকে 1000। তাহলে দুই নম্বর কথা বলছে কম্পোজ অফ রিপিটিং। পলিমার কি? অনেকগুলো রিপিটিং ইউনিট মানে কি তৈরি হয়? পলিমার চেইন। আর মে নট বি কম্পোজ অফ রিপিটিং ইউনিট। এখানে ক্ষেত্রে কি হয়? রিপিটিং ইউনিট থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে আছে ধরে নিতে পারো, নাও থাকতে পারে। তারপর কি বলছে দেখো, মেড ফ্রম মনোমার। তাহলে পলিমার দেখছো না, এর একটা রিপিটিং ইউনিট অথবা কি বলা হয়, একে মনোমার বলা হয়। তোমরা ক্লাসে বলছিলাম একে কি বলা হয়? মনোমার বলা হয় অথবা রিপিটিং ইউনিট বলা হয়। তাহলে পলিমার গ্রুপ কই থেকে আসছে? মনোমার থেকে আসছে। পলিমার গ্রুপ কই থেকে তৈরি হয়? মনোমার থেকে। আর এটা হচ্ছে কি, মে অর মে নট বি মনোমার। এটা মনোমার থেকে হতে পারে, নাও হতে পারে। তারপর আছে সামার সলিউবল ইন অর্গানিক সলভেন্ট। এইগুলো কি? পলিমারগুলো অর্গানিক সলভেন্ট, বাট ম্যাক্রোমলিকুলগুলি হাইলি ইনসoluble ইন ওয়াটার। অর্থাৎ মনে রাখবা, পলিমারগুলো পানিতে সলিউবল হয়, বাট ম্যাক্রোমলিকুলগুলো পানিতে সলিউবল নয়। লাস্ট একটা আছে ফর্ম এসেনশিয়ালি ফর পলিমারাইজেশন। আমরা জানি পলিমারে আমরা পলিমারাইজেশন রিঅ্যাকশন দেখছি গতকাল। তাহলে পলিমারগুলো কই থেকে তৈরি হয়? পলিমারাইজেশন থেকে তৈরি করা হয়। আর ম্যাক্রোমলিকুলকে বলা আছে মে ফর্ম ইন ডিফারেন্ট ওয়ে। পলিমারাইজেশন ছাড়া অন্য অনেক প্রকার ওয়ে আছে, যে ওয়েগুলোতে ম্যাক্রোমলিকুল তৈরি হয়। খুবই ইজি, আমি আমারও ভালো খুব ভালো করে বুঝতে। তাহলে পলিমার হচ্ছে কি? পলিমার ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাক্রোমলিকুল। এখানে লার্জ রিপিটিং ইউনিট আছে। যদি লার্জ রিপিটিং ইউনিট থাকে সেটাকে বলা হয় পলিমার। আর ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে কি হবে? একটা রিপিটিং কতটুকু থাকে? 100 থেকে 1000 অ্যাংস্ট্রম পর্যন্ত থাকে রিপিটিং। তারপর পলিমারগুলো কি কই থেকে তৈরি হয়েছে? মনোমার থেকে তৈরি হয়েছে। ম্যাক্রোমলিকুলগুলো মনোমার থেকেও তৈরি হতে পারে, নাও হতে পারে। তাহলে পলিমারের ক্ষেত্রে কোন রিঅ্যাকশন হয়? পলিমারাইজেশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? পলিমারাইজেশন রিঅ্যাকশন। আর ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে কি হয় বলতো? ডিফারেন্ট ওয়ে। পলিমারাইজেশন ছাড়া অন্য রিঅ্যাকশন হতে পারে, সেটা কার ক্ষেত্রে হবে? ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে হবে। আবার আরেকটা কি বলা হয় বলতো? পলিমারগুলো কি? সলভেন্ট, পানিতে সলিউবল। ম্যাক্রোমলিকুলগুলো পানিতে সলিউবল না। ক্লিয়ার? বলা যাবে না? এগুলো ছিল। তাহলে এখানে অনেকগুলো রিপিটিং ইউনিট আছে, এখানে রিপিটিং ইউনিট থাকতেও পারে, না। এই পাঁচটা পার্থক্য বলা যাবে। এখন না বুঝতে হলে আবার বলা হবে। খুবই ইজি, একবার করো হয়ে যাবে। এখন আসো, হোয়াট মেক্স এ পলিমার ইউনিক? হোয়াট মেক্স এ পলিমার ইউনিক?
মেক্স এ পলিমার ইউনিক। প্রত্যেকটা মানুষের কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা তাকে চিনে ধরতে পারি। তেমনি পলিমারের মধ্যে কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে নাম্বার 1 যেটা সেটা হচ্ছে লং চেইন স্ট্রাকচার। তাহলে কি কি পলিমার ইউনিক করে? হোয়াট, যেটা পড়ালাম সেটা এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হোয়াট মেক্স এ পলিমার, হোয়াট মেক্স এ পলিমার, হোয়াট মেক্স এ পলিমার কি ইউনিক, হোয়াট মেক্স এ পলিমার ইউনিক। এক নম্বর আছে লং চেইন। শুধুমাত্র পলিমারে কি থাকে? লং চেইন থাকে। হ্যাঁ, লং চেইন স্ট্রাকচার। দুই নম্বর হচ্ছে মলিকুলার ওয়েট। প্রত্যেকটা পলিমারে কি থাকে বলতো? মলিকুলার কি থাকে? লং চেইন আর মলিকুলার কি থাকে? ওয়েট থাকে। লং চেইন এবং মলিকুলার ওয়েট থাকে। একটু ডিটেইলসে পড়ে নিবা। তারপর ভার্সালিটি ইন প্রপার্টিজ, বিভিন্ন ভার্সালাইট প্রপার্টিজ থাকতে পারে। তোমরা দেখে আসছো, তোমরা আমরা জানি কি ভার্সালাইট অ্যামরফাস আর হচ্ছে ক্রিস্টালাইন, 9 মাস লাগে। দেখো তোমাদের ক্লাসে বলছে অ্যামরফাস কে ক্রিস্টালাইন কি জানো তো? ক্রিস্টালের গতকাল স্যার একটা সুসজ্জিত থাকে। রাইট। ক্রিস্টালাইন হচ্ছে যে পলিমারের যে সুসজ্জিত থাকে, পলিমারের যে স্ট্রাকচার হবে সেটা সুসজ্জিত থাকে। বাট অ্যামরফাস এর ক্ষেত্রে কি থাকে? কোয়াগুলেশন একটা ওয়ার্ড বলছিলাম তোমাদের, কোয়াগুলেশন মানে হচ্ছে বিকৃত বা কি করবে? ছোটাছুটি করবে, অর্থাৎ সুসজ্জিত থাকবে না, যে স্ট্রাকচারটা থাকবে। হ্যাঁ, স্ট্রাকচারটা আলাদা থাকবে। কোয়াগুলেশন কি